একটু কল্পনা করা যাক, ধরুন পৃথিবীর সবচেয়ে নিখুঁত আর সুন্দর একটা মাস্টারপিস পেন্টিং কারো হাতে এসে পৌঁছলো। আচ্ছা। রং, তুলির টান সবকিছু এতটাই নিখুঁত যে ওটার দিকে তাকালে চোখের পলক ফেলা যায় না। কিন্তু একটা খুব কঠিন শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো এই পেন্টিংটা একটা সুরক্ষিত ভল্টের ভেতর চিরকালের জন্য তালাবন্ধ করে রাখতে হবে। মানে পৃথিবীর কেউ কোনোদিন ওটা নিজের বসার ঘরে সাজিয়ে রাখতে পারবে না। ও আচ্ছা, মানে যে শিল্পী ওটা এঁকেছে সেও না? একদম না। পেন্টিংটা শুধু ওই অন্ধকার সিন্ধুকের ভেতরেই তার ওই নিখুঁত অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে। এখন সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে এটা তো এক ধরনের বিশাল ট্র্যাজেডি। তা তো বটেই। কিন্তু যদি বলা হয় যে ওই ভল্টে বন্দি থাকার কারণেই পেন্টিংটা প্রতিদিনের ধুলোবালি, রোদের আঁচ বা মানুষের অযত্ন থেকে বেঁচে গেল আর চিরকাল নিখুঁত রয়ে গেল। সত্যি বলতে এটা খুব অদ্ভুত একটা প্যারাডক্স। মানে আমরা তো সাধারণত শিল্প বা সৌন্দর্যকে দৃশ্যমান করতে চাই, তাই না? তার একটা পরিণতি দেখতে চাই। ঠিক। কিন্তু যখন সেটাকে ওইভাবে আড়াল করে ফেলা হয়, তখন তার একটা ভিন্ন মাত্রার আবেদন তৈরি হয়, যা সাধারণ হিসেবে মেলানো বেশ কঠিন। একদম তাই। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটি মাস্টারপিসের সন্ধান পেয়েছি। তবে এটি কোনো চিত্রকর্ম নয়, এটি মূলত একটি প্রেমের চিঠি। দারুণ একটা বিষয়। চিঠির শিরোনাম হলো দ্য স্পিরিচুয়াল সভরেন অফ পদ্মাবতীজ হার্ট, যা লিখেছেন জাকির পারভেজ। আর এটি সম্বোধন করা হয়েছে পদ্মাবতী নামের এক সত্তার প্রতি। নামটা বেশ কাব্যিক। তো আমাদের আজকের লক্ষ্য হলো যারা শুনছেন তাদের জন্য এই চিঠির পাতাগুলো থেকে এমন একটা প্রেমের দর্শনকে ডিকোড করা যা আমাদের চেনা জানা প্রেমের সংজ্ঞাকে পুরোপুরি উল্টে দেয়। মানে আমরা যেটাকে সাধারণ প্রেম ভাবি তার চেয়ে আলাদা কিছু। ঠিক তাই। আমরা আজ দেখব কিভাবে একটা চিঠি কেবল শারীরিক আকাঙ্ক্ষা বা একসাথে জীবন কাটানোর সাধারণ স্বপ্নগুলোকে ছাপিয়ে দুটি আত্মার এক মহাজাগতিক সংযোগের দলিল হয়ে ওঠে। জাকির পারভেজের এই লেখাটা পড়ার পর প্রথম যে বিষয়টা আমার মাথায় এসেছে তা হলো এর তীব্রতা। মানে এখানে কোনো সাধারণ রোম্যান্টিক আদান প্রদান নেই। একদমই নেই। এখানে আছে মানুষের মনের এমন কিছু স্তরের কথা যেখানে জাগতিক চাওয়া পাওয়াগুলো খুব তুচ্ছ মনে হয়। চিঠির প্রতিটি লাইন যেন মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতার একটা গভীর সংযোগস্থল। তাহলে চিঠির একেবারে শুরুর দিকের একটা অংশ দিয়ে শুরু করা যাক। লেখক একটা অদ্ভুত টানাপোড়েন এবং অপেক্ষার কথা বলছেন। আচ্ছা। পদ্মাবতীর সাথে দেখা হওয়ার আগের যে দীর্ঘ অপেক্ষা, সেটাকে তিনি মহাকালের এক অমোঘ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন। ওরে বাবা, বেশ ভারী শব্দ। হ্যাঁ, তিনি লিখছেন যে পদ্মাবতীর ভেতরের যে ছটপটানি, যে ব্যাকুলতা, তা যেন কোনো এক অদৃশ্য বাতায়ন দিয়ে তার নিজের হৃদয়কে অনবরত স্পর্শ করে যাচ্ছিল। আর এরপর যখন তাদের চোখ একে অপরের আয়নায় প্রতিচ্ছবি খুঁজে পেল, মানে সেই বহুকাঙ্ক্ষিত শুভ দৃষ্টির মাহেন্দ্রক্ষণ, তখন মনে হলো চারপাশের সমস্ত কোলাহল এক নিমিষে স্তব্ধ হয়ে গেছে। আচ্ছা, চারপাশ স্তব্ধ হয়ে যাওয়া। চলুন বিষয়টা একটু খুলে বলি। এটা যেন ঠিক একটা অত্যন্ত দ্রুত গতির হাই স্পিড সিনেমা দেখার মতো। চারপাশে সবকিছু প্রচণ্ড গতিতে ছুটছে, আর হঠাৎ করে কেউ ঠিক একটা নির্দিষ্ট ফ্রেমে নিখুঁতভাবে পজ বটন চেপে সিনেমাটা থামিয়ে দিয়েছে। দারুণ একটা উপমা। চারপাশে সব কোলাহল, সব দৌড়ঝাঁপ থেমে গেছে, শুধু ফ্রেমের ভেতরের দুটো মানুষের চোখ একে অপরের দিকে স্থির হয়ে আছে। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো এই যে পজ বাটন চেপে দেওয়ার অনুভূতি, এটা কিন্তু শুধু কাব্যিক কল্পনা নয়। তাই নাকি? হ্যাঁ, এর পেছনে খুব জোরালো একটা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। যখন আমরা খুব গভীর আবেগের ভেতর দিয়ে যাই, মানে চরম মানসিক উত্তেজনার মুহূর্তে, আমাদের মস্তিষ্ক চারপাশের সময় এবং স্থানকে একেবারে ভিন্নভাবে প্রসেস করে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে এই যে সময় থেমে যাওয়া বা চারপাশ স্তব্ধ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এটা কি শুধুই চিরাচরিত রোম্যান্টিক অতিরঞ্জন নয়? কিভাবে বলছেন? মানে সাহিত্যে তো এমনটা অহরহই লেখা হয় যে প্রেমিক প্রেমিকার দেখা হলো আর পৃথিবী থমকে গেল, ব্যাকগ্রাউন্ডে বেহালা বাজতে শুরু করলো। হ্যাঁ, সিনেমার মতো। ঠিক। নাকি চরম অনুভূতির মুহূর্তে মানুষের সময় অনুভবের, যাকে পারসেপশন অফ টাইম বলে, তার কোনো বাস্তব অবস্থা সত্যিই এখানে উঠে এসেছে? আসলে এটা একেবারেই অতিরঞ্জন নয়। স্নায়ুবিজ্ঞানের ভাষায় মানুষের মনোযোগ যখন তীব্র আবেগের কারণে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত হয়, তখন মস্তিষ্কের অ্যামিগডলা
প্রচণ্ড সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, অ্যামিগদালা। হ্যাঁ, যা আমাদের আবেগের কেন্দ্র। এই সময়ে মস্তিষ্ক পারিপার্শ্বিক অপ্রয়োজনীয় শব্দ, দৃশ্য বা কোলাহলকে ফিল্টার করে পুরোপুরি বাদ দিয়ে দেয়। একে বলা যায় এক ধরনের এক্সট্রিম হাইপারফোকাস। মানে মস্তিষ্ক শুধু ওই একটা দৃশ্যেই আটকে যায়। একদম। মস্তিষ্ক তখন প্রতি সেকেন্ডে এত বেশি পরিমাণ তথ্য বা স্মৃতি রেকর্ড করতে থাকে যে মানুষের কাছে মনে হয় সময় যেন অনেক ধীর হয়ে গেছে বা থেমে গেছে। ও আচ্ছা, ঠিক। যেমন কোনো দুর্ঘটনার সময় মানুষের মনে হয় পুরো ঘটনাটা স্লো মোশনে ঘটছে, তাই তো? একদম সঠিক ধরেছেন। লেখক এখানে সেই মনস্তাত্ত্বিক অবস্থারই এক কাব্যিক রূপ দিয়েছেন। চিঠির ওই নীরবতা বাইরের জগতের নয়, ওটা আসলে মস্তিষ্কের সেই পরম ফোকাসড অবস্থারই প্রতিধ্বনি। যেখানে পদ্মাবতী চোখ ছাড়া মহাবিশ্বের আর কিছুরই কোনো অস্তিত্ব লেখকের কাছে ছিল না। ঠিক। তার মানে ওই দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে তারা আক্ষরিক অর্থে এমন এক জগতে প্রবেশ করলেন যা আমাদের এই কোলাহলপূর্ণ জগৎ থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, সম্পূর্ণ একটা নিজস্ব জগৎ। তো এই যে জগৎটা, যেখানে সময় থেমে গেল, সেই জগৎটা আসলে কেমন? এখান থেকেই চিঠির মূল দর্শনটা কিন্তু মোড় নিচ্ছে। কিভাবে? আমরা দেখছি লেখক স্পষ্ট করেই বলছেন যে তাদের এই প্রেমের আবহ এই নশ্বর জগতের কোনো মানদণ্ড দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেছেন, না পদ্মাবতী কাদাপি নয়। বেশ জোরালো দাবি। তিনি বলছেন এই প্রেম কোনো শরীরের নশ্বর খাঁচায় আবদ্ধ নয়। এটি হলো এক আত্মার সাথে অন্য আত্মার নিভৃত অভিসার, এক রুহানি জগৎ বা আধ্যাত্মিক জগতে পাড়ি দেওয়া। ঠিক। তিনি জাগতিক সমস্ত মাপকাঠিকে সরাসরি এবং অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এখানে। তার কাছে এই প্রেম এমন কিছু নয় যাকে সমাজের তৈরি করা কোনো পাল্লায় বা শারীরিক উপস্থিতির মানদণ্ডে মাপা যাবে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমার কেন যেন এটা পড়তে গিয়ে পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের কথা মনে পড়ছিল। ওহ, কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট, ইন্টারেস্টিং। মানে ওই যে আণবিক্ষণিক জগতে যখন দুটি কণা একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তখন তারা একে অপরের থেকে যোজন যোজন দূরে থাকলেও, এমনকি মহাবিশ্বের দুই প্রান্ত যদি থাকে, তারা একটা একক সত্তা হিসেবে আচরণ করে। একদম। একটার মধ্যে কোনো পরিবর্তন হলে অন্যরা তাৎক্ষণিকভাবে তা অনুভব করে। তাদের মধ্যে কোনো দৃশ্যমান সংযোগ থাকে না, তবু তারা এক। এই চিঠিতে লেখক আর পদ্মাবতীর আত্মিক সম্পর্কটাও তো ঠিক তেমনই মনে হচ্ছে, তাই না? তারা যেন একই সত্তার দুটি ভিন্ন রূপ, একই তনুধারী দুটি ভিন্ন প্রাণ। উপমা হিসেবে এটা বেশ চিত্তাকর্ষক। কোয়ান্টাম জগতে কণাগুলোর এই আচরণ সত্যিই বিস্ময়কর। তবে এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে যা আমাদের বুঝতে হবে। আচ্ছা, সেটা কি? পদার্থবিজ্ঞানের ওই কণাগুলোর কিন্তু কোনো নিজস্ব ইচ্ছা বা সচেতনতা নেই। তারা প্রকৃতির নিয়মে বাঁধা। কিন্তু জাকের পারভেজের এই চিঠিতে আমরা যা দেখছি তা হলো একটা অত্যন্ত সচেতন সিদ্ধান্ত। মানে তারা জেনে শুনেই এ পথটা বেছে নিয়েছেন? হ্যাঁ, এখানে মানুষ তার নিজের শারীরিক বা জাগতিক সীমাবদ্ধতাকে অস্বীকার করার জন্য একটা বুদ্ধিবৃত্তিক এবং আত্মিক বিদ্রোহ করছে। আত্মিক বিদ্রোহ। সুফি দর্শনে যেমন ফানা বা নিজের সত্তাকে বৃহত্তর কিছুর মাঝে বিলীন করে দেওয়ার কথা বলা হয়, কিংবা প্লেটনিক প্রেমের যে আদি ধারণা, যেখানে শারীরিক আকাঙ্ক্ষার চেয়ে আদর্শিক বা আত্মিক মিলনকে শ্রেষ্ঠ মনে করা হতো। একদম ঠিক। এখানে আমরা সেই দর্শনেরই একটা আধুনিক রূপ দেখতে পাচ্ছি। তারা একে অপরের কাছে কোনো শারীরিক স্পর্শ কামনা করছেন না, কারণ তারা জানেন শারীরিক উপস্থিতি একসময় ফুরিয়ে যায়। কিন্তু আত্মার এই সংযোগটা চিরস্থায়ী। ঠিক, কিন্তু বাস্তবতার খাতিরে আমাকে এখানে একটু দ্বিমত পোষণ করতেই হচ্ছে। আচ্ছা, বলুন। মানুষের স্বভাব তো জন্মগতভাবেই জাগতিক এবং শারীরিক। আমরা যাকে ভালোবাসি তাকে দেখতে চাই, ছুঁতে চাই, তার পাশে বসে কফি খেতে চাই। খুবই স্বাভাবিক একটা চাওয়া। তাহলে জাগতিক স্পর্শ বা উপস্থিতি ছাড়া কি সত্যিই কোনো প্রেম এতটা নিখুঁতভাবে দিনের পর দিন টিকে থাকতে পারে? এটা একটা বড় প্রশ্ন। নাকি লেখক আসলে তার না পাওয়ার বাস্তবতাকে, এই যে তাদের হয়তো কখনো সামনাসামনি সংসার করা হবে না, সেই নিদারুণ কষ্টটাকে মেনে নেওয়ার জন্য এগুলো বলছেন? মানে এক ধরনের জাস্টিফিকেশন। হ্যাঁ, নিজের মনকে প্রবোধ দেওয়ার জন্য বা এই কষ্টটাকে জাস্টিফাই করার জন্যই কি তিনি এই রুহানি জগৎ বা আধ্যাত্মিকতার আশ্রয় নিচ্ছেন না? যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব আপনার এই সংশয়টা একেবারেই অমূলক নয়। মনোবিজ্ঞানে সাবলিমেশন বলে একটা চমৎকার কনসেপ্ট আছে। সাবলিমেশন, সেটা কি? যখন মানুষ কোনো তীব্র আকাঙ্ক্ষাকে বাস্তব জগতে পূরণ করতে পারে না,
তখন সে সেই শক্তিটাকে অন্য কোনো উচ্চতর সামাজিকভাবে বা আত্মিকভাবে গ্রহণযোগ্য ফর্মে রূপান্তরিত করে। ও আচ্ছা, মানে নিজের কষ্টটাকে একটা মহৎ রূপ দেওয়া। হ্যাঁ, তবে একে কেবল সান্ত্বনা বললে এর গভীরতাকে হয়তো অনেক ছোট করা হবে। লেখক খুব সচেতনভাবে তাদের সম্পর্কটিকে জাগতিক ব্যর্থতার ঊর্ধ্বে নিয়ে গেছেন। যাতে এটা নষ্ট না হয়। একদম। তিনি প্রেমকে এমন এক দুর্ভেদ্য রূপ দিয়েছেন যাকে চাইলেও সমাজ, সময় বা রূঢ় বাস্তবতা আর ধ্বংস করতে পারবে না। জাগতিক জিনিস নষ্ট হতে পারে, শরীর বুড়িয়ে যেতে পারে, কিন্তু আত্মার যে রুহানি জগৎ তিনি নির্মাণ করেছেন তা সময়ের সীমানার বাইরে। ঠিক। এটি আধ্যাত্মিকতার এমন এক স্তর যেখানে প্রেম নিজেই এক ধরনের উপাসনায় পরিণত হয়। সাবলিমেশন বা আকাঙ্ক্ষার এই রূপান্তর বিষয়টা সত্যি ভাবার মতো। বাস্তবতার কাছে হার না মেনে নিজের মতো করে একটা অবিনশ্বর জগৎ তৈরি করে নেওয়া। একদম তাই। কিন্তু এই আধ্যাত্মিক প্রেম যদি এতটাই নিখুঁত এবং তৃপ্তিদায়ক হয়, তবে এই চিঠির পড়তে পড়তে এত গভীর এক না পাওয়ার বেদনা কেন লুকিয়ে আছে? একটা সুন্দর কন্ট্রাস্ট আছে এখানে। চিঠির একটা অংশে লেখক বেশ অহংকারের সাথেই বলছেন, এই প্রেম এতটাই বিশুদ্ধ যে তা দেখলে স্বর্গের হুরদেরও হিংসে হতে পারে। বেশ সাহসী একটা কথা। অথচ এই অহংকারের ঠিক পরপরই এক অদ্ভুত অসহায়তা প্রকাশ পাচ্ছে। লেখক অত্যন্ত বিষণ্ণতার সাথে স্বীকার করেছেন যে হয়তো কখনো এই প্রেম দৃশ্যায়িত হবে না, মানে বাস্তবে রূপ পাবে না। হ্যাঁ, হয়তো কখনো জগতের হাটে আমাদের এই মিলনের স্বাদ বাসর ঘরে রূপান্তরিত হবে না। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই অব্যক্ত উদ্বিগ্নতা ও না পাওয়ার বেদনাকে লেখক একটা অদ্ভুত মধুর দহন বলে আখ্যায়িত করেছেন। মধুর দহন শব্দচয়নটা চমৎকার। তিনি পদ্মাবতীকে সুদূর কোনো দুর্ভেদ্য কেল্লার সাথে তুলনা করেছেন, অথচ ভাবনার জগতে সেই পদ্মাবতী তার কাছে সবচেয়ে সহজলভ্য। অন্যদিকে বলছেন, পদ্মাবতীর অনুপস্থিতি তাকে শিখিয়েছে যে পদ্মাবতী ছাড়া তার প্রতিটি দিনই যেন এক একটি পরাজিত যুদ্ধ। তাহলে এর সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমি ওই শুরুর মাস্টারপিস পেইন্টিং আর ভল্টের উপমাটা একটু ফিরে যেতে চাই। আচ্ছা। এই প্রেমটাও তো ওই পেইন্টিংয়ের মতোই, তাই না? নিখুঁত, অমূল্য, কিন্তু আলো বাতাস থেকে অনেক দূরে একটা সিন্দুকের ভেতর বন্দী। উপমাটা এখানে একদম মিলে যায়। কিন্তু আমার খটকা লাগছে এই মধুর দহন কথাটায়। দুঃখকে এই যে মহিমান্বিত করা, প্রতিদিন একটা পরাজিত যুদ্ধের ভেতর দিয়ে যাওয়াটাকে উদযাপন করা, এটি কি এক ধরনের ট্র্যাজেডিকে রোমান্টিসাইজ করা নয়? রোমান্টিসাইজ করা বলছেন? হ্যাঁ, মানে মানুষ তো আসলে কষ্ট পেতে চায় না, তাহলে যন্ত্রণাকে মধুর বলাটা কি নিজের সাথে এক ধরনের প্রতারণা নয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় যে মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে অপূর্ণতাকে প্রসেস করে। সমাজ বা সাহিত্য অনেক সময় আমাদের শেখায় যে প্রাপ্তি বা মিলনই হলো প্রেমের চূড়ান্ত পরিণতি। আমরা তো ছোটবেলা থেকেই গল্পের শেষে দ্য লিভড হ্যাপিলি এভার আফটার শুনে আসছি। ঠিক, কিন্তু মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স আমাদের অন্য কথা বলে। কিরকম? যখন আমরা কাউকে চাই কিন্তু তাকে পাওয়াটা অনিশ্চিত বা অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম, বিশেষ করে ডোপামিন সার্কিট, একটা অদ্ভুত লুপে আটকে যায়। আচ্ছা। একে বলা যায় ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট। সহজ কথায়, যেটা আমরা পেয়ে যাই সেটার প্রতি আমাদের আগ্রহ দ্রুত কমে যায়, কিন্তু যেটা ধরাছোঁয়ার বাইরে থাকে মস্তিষ্ক সেটাকে পাওয়ার জন্য ক্রমাগত ডোপামিন রিলিজ করতে থাকে। একদম তাই। এই না পাওয়ার কষ্টটাই মস্তিষ্ককে এক ধরনের অদ্ভুত আনন্দ বা হায় দেয়। তার মানে এই যে লেখক বলছেন মধুর দহন, এটা আক্ষরিক অর্থে মস্তিষ্কের ভেতরে ঘটা একটা কেমিক্যাল রিয়াকশন। অনেকটা তাই, তবে শুধু বায়োলজি দিয়ে একে মাপলে ভুল হবে। এর সাথে একটা গভীর দার্শনিক দিকও আছে। দার্শনিক দিক? সেটা কিভাবে? জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলতেন, মানুষের জীবন হলো আকাঙ্ক্ষা এবং একঘেয়েমির মধ্যে একটা পেন্ডুলামের মতো। মানে পেন্ডুলামটা এই দুয়ের মাঝে দুলতে থাকে। হ্যাঁ, আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেলে মানুষ একঘেয়েমিতে ভোগে। এই চিঠির ক্ষেত্রে জাগতিকভাবে না পাওয়ার কারণেই এই প্রেম প্রতিদিনের সাংসারিক একঘেয়েমিতে পড়ার সুযোগ পায়নি। ওহ, বুঝতে পারছি। দৈনন্দিন জীবনের ছোটখাটো দ্বন্দ্বে বা অভ্যাসের ক্লান্তি দিয়ে প্রেমটা মলিন হয়নি। একদম।
এটি চিরকাল এক নিখুঁত সম্ভাবনার জায়গায় স্থির হয়ে আছে। এই দহনটা মধুর, কারণ এই দহন প্রতিদিন লেখককে মনে করিয়ে দেয় যে তার ভেতরে প্রেমটা এখনও প্রবলভাবে বেঁচে আছে, স্পন্দিত হচ্ছে। এটি ট্র্যাজেডিকে রোমান্টিসাইজ করা নয়, বরং ট্র্যাজেডির ভেতরে প্রেমের অমরত্বকে আবিষ্কার করা। ট্র্যাজেডির ভেতরে অমরত্ব আবিষ্কার, এটা শোনার পর পুরো চিঠির অর্থটাই যেন চোখের সামনে বদলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি যে কোনো সময় বেশি শক্তিশালী হতে পারে, তা এই চিঠির ছত্রে ছত্রে প্রমাণ হচ্ছে। সত্যি বলতে জাকির পারভেজের এই চিঠিটি কেবল একটি প্রেমের পত্র হিসেবে সীমাবদ্ধ নেই। তাহলে একে কি বলবেন? এটি যেন মনের একেবারে অতল গহ্বরে নির্মিত এক অজেয় প্রেমের স্মৃতিস্তম্ভ, যা জাগতিক কোনো ঝড়েই ভাঙবে না। চিঠির শেষ অংশটা আমার কাছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট মনে হয়েছে। কোন জায়গাটা? লেখক সেখানে পদ্মবতীকে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো নাড়া দেওয়ার মতো। তিনি পদ্মবতীকে নিজের মহিমা এবং স্বকীয়তায় অম্লান ও অপরাজিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এটা খুব গভীর একটা কথা। এখানে নিজের কোনো অধিকার খাটানোর চেষ্টা নেই, আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো স্বার্থপর দাবিও নেই। তিনি নিজেকে স্রেফ এক চিরন্তন গুণুমুগ্ধ অভিযাত্রী হিসেবে মেনে নিয়েছেন, যার প্রাণ ফিরে আসে কেবল পদ্মবতীর অস্তিত্বের আলোক ছটায়। এটি এক পরম নিঃস্বার্থক প্রেমের উদাহরণ। সাধারণত প্রেমে একটা মালিকানাবোধ বা পজেসিভনেস চলে আসে, যেটা খুব কমন একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু নিজের শূন্যতাকে মেনে নিয়ে অন্যের পূর্ণতা কামনা করাটাই আধ্যাত্মিক প্রেমেরই চূড়ান্ত স্তর। লেখক এখানে কেবল একজন প্রেমিক থেকে সৌন্দর্য এবং প্রেমের একজন উপাসকে পরিণত হয়েছেন। মানে উপাসনাটাই মুখ্য হয়ে উঠেছে। ঠিক, তিনি চান পদ্মাবতী নিজের আলোয় বিকশিত হোক, আর তিনি দূর থেকে সেই আলোর মুগ্ধ দর্শক হয়েই থাকবেন। এই দৃষ্টিভঙ্গি সম্পর্ককে যে কোনো জাগতিক নির্ভরশীলতার ঊর্ধ্বে নিয়ে যায়। এটা শোনার পর মনে হচ্ছে যে কেউই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা জীবনে কখনো দূর থেকে কাউকে ভালোবেসেছেন। আনরিকুইটেড লাভ বা একতরফা প্রেম যেটাকে বলে। হ্যাঁ, বা এমন কোনো গভীর সম্পর্ক অনুভব করেছেন যা সমাজের সাধারণ কোনো ছকে বা সংজ্ঞায় ফেলা যায় না। এমন একটা সম্পর্ক যা হয়তো প্রকাশ করা যায় না, কিন্তু মন থেকে মুছে ফেলাও সম্ভব নয়। ঠিক, সেই সব মানুষের জন্যই পত্রটি অনুভূতির এক বিশাল আশ্রয়স্থল হতে পারে। এটা বোঝায় যে সব প্রেম হয়তো সংসার পাতার জন্য বা জাগতিক পরিণতি পাওয়ার জন্য জন্মায় না। তাহলে কিসের জন্য জন্মায়? কিছু প্রেম শুধু মানুষের আত্মাকে সমৃদ্ধ করার জন্য, তাকে আরও সহনশীল আর মানবিক করার জন্যই আসে। খুব সুন্দর বলেছেন। সমাজ সবসময় সবকিছুর একটা দৃশ্যমান পরিণতি বা ট্যাগ খোঁজে, কিন্তু এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের কোনো নাম দেওয়া যায় না, তার গভীরতা হয়তো মাপা যায় না, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করারও কোনো উপায় নেই। একদম। এই অব্যক্ত প্রেমগুলো মানুষের মনস্তত্ত্বকে যেভাবে প্রভাবিত করে তা অত্যন্ত শক্তিশালী। অনেক সময় এগুলোই মানুষকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে, তাকে সৃষ্টিশীল হতে সাহায্য করে। এই গভীর আলোচনাটি শেষ করার আগে এই চিঠিটা আসলে আমাদের জন্য একটা বড় ভাবনার জায়গা তৈরি করে দেয়। সেটা কি? সেই যে শুরুতে আমরা বলেছিলাম একটা দুর্ভেদ্য ভল্টে তালাবন্ধ করে রাখা নিখুঁত চিত্রকর্মের কথা। আমরা কি তবে বলতে পারি যে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে অবিনশ্বর সম্পর্কগুলো আসলে সেগুলোই যেগুলো বাস্তবে বা এই জাগতিক দুনিয়ায় কখনোই কোনো পরিণতি পায়নি? বেশ ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ। দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতা, সংসারের বিল দেওয়া বা ছোটোখাটো মানবিমানের মুখোমুখি না হওয়ার কারণেই কি এই দূরত্বের প্রেমগুলো আমাদের মনের সেই সুরক্ষিত সিন্দুকের ভেতর রাখা নিখুঁত চিত্রকর্মটার মতোই চিরকাল অম্লান হয়ে বেঁচে থাকে? এটা সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো কোনোদিন পুরনো হবে না। যাই হোক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করি তাদেরও এই প্রশ্নটা নতুন করে ভাবতে বাধ্য করবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে।